সুবহানের নিথর দেহ চোখে ভাসতেই বুক ভেঙে কান্না পেল সারফারাজের। নানা বাড়ি, নানা নানির আদর, ভালোবাসা নিয়ে অনেক ধরনের ফ্যান্টাসি কাজ করত তার মধ্যে, কিন্তু এগুলো সে কোনোদিনও পায়নি। সারফারাজ তার মাকে খুঁজতে খুঁজতে ঢাকা থেকে চিটাগং গিয়ে কাকতালীয়ভাবে সুবহানগঞ্জের হাতে পৌঁছে। সারফারাজ তখনও জানতো না সুবহানই তার নানা। একদিন সুবহানের হাভেলির স্টোর রুমে সারফারাজ একটা ভাঙা ফটো ফ্রেম দেখতে পায়। সেখানে সারফারাজের মা আর সুবহানগঞ্জের পুরো পরিবার ছিল। নিজের চোখকে সেদিন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সারফারাজের। সারফারাজ ভেবেছিল নানার কাছে পরিচয় দিলে হয়তো সুবহান তাকে আগলে নেবে, কিন্তু কাবিরের মুখের নিষ্ঠুর কথায় ছোট সারফারাজ ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কাবিরের থেকে প্রথম জেনেছিল সুবহানগঞ্জ নিজের মেয়ের জামাইকে কেটে টুকরো টুকরো করেছে। কাবির অবলীলায় কথাগুলো বললেও সারফারাজের বুকে প্রতিটা কথার হাসি তামাশা বিষাক্ত তীরের ফলার ন্যায় বিঁধেছিল। নিজের মনের উচ্ছ্বাসিত ইচ্ছেকে মাটি চাপা দিয়ে সেদিনই মন থেকে মরে গিয়েছিল সারফারাজ। ছোট মানুষ হিসাবে সুবহান সামান্য দয়া করেনি সারফারাজের উপর। শিখিয়েছে চুরি, ছিনতাই আর মানুষকে ভয় দেখানো, এতেও ক্ষান্ত হননি তিনি। নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম বানিয়েছিলেন ওইটুকুন বয়সে। আধো আধো শুদ্ধ মুখের ভাষা কেড়ে নিয়ে শিখিয়ে দিয়েছিলেন অশ্রাব্য বিশ্রী গালাগাল। ধীরে ধীরে সভ্য, ভদ্র, নিষ্পাপ সারফারাজ পরিণত হলো অসভ্য ট্রাক ড্রাইভারে। যেই জীবনের ভবিষ্যৎ ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো, নিমিষেই তা অমাবস্যায় ঢেকে গেল। এখন শুধু চারিপাশে অন্ধকার আর অন্ধকার। অ্যাঞ্জেলোর করুণ ঘেউ ঘেউ শব্দে ধ্যান ভাঙল সারফারাজের। হয়তো শীত লাগছে তার, এজন্য এমন গলায় ডাকছে। চেয়ার ছেড়ে নিঃশব্দে উঠে গিয়ে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে দিল সারফারাজ। মুহূর্তেই উষ্ণতায় ছেয়ে গেল ঘর। ছোট্ট অ্যাঞ্জেলো আবারও ঘুমানোর জন্য নরম গালিচায় মাথা ফেলে চোখ বুঝল। অ্যাঞ্জেলোর কিউট মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সারফারাজ। অ্যাঞ্জেলোহীন এই নিঠুর দেশে তার আপন কেউ নেই। টাকা পয়সা, ক্ষমতা, বিলাসবহুল জীবন, কিচ্ছুটির অভাব নেই তার। অভাব শুধু একটা পরিবারের আর মন খুলে কথা বলার একটা মানুষের। মনের ঘরের ছোট্ট কোণ থেকে হঠাৎ রূপকথার নাম মনে পড়ল সারফারাজ। তার একাকী নিঃসঙ্গ জীবনে এক ফালি সুখের দূত হয়ে এসেছিল মেয়েটি। নানান ধরনের ছেলে মানুষই প্রশ্ন করে পাগল করে তুলত সারফারাজকে। কি মিষ্টি ছিল দেখতে, একদম রূপকথার স্নো হোয়াইটের মতো। বড় বড় চোখ দুটোতে সারাক্ষণ হাজারো প্রশ্ন খেলা করত। সুযোগ পেলেই সারফারাজের গলা জড়িয়ে নানান বাহানায় সেসব শুধাতো। গোটা গোটা হাতে সারফারাজের ঘন চুলে বিলি কাটত। আর কোনো আবদারের আগে কি সুন্দর নিজের ছোট দুই হাতের আজলায় সারফারাজের বড় মুখশ্রী নিয়ে বড় বড় চোখ করে আদুরে গলায় কথা বলতো। রূপকথার স্মৃতি মনে পড়তে নিমিষেই মন ভালো হলো সারফারাজের। নিজের কর্মব্যস্ততায় রূপকথার স্মৃতি ভুলতেই বসেছিল সারফারাজ, কিন্তু মনটা বড্ড দুষ্ট। খোঁচা দিয়ে প্রতি রাতে নিয়ম করে মনে করিয়ে দেয় নামটা। আচ্ছা, সেদিনে সেই ছোট্ট রূপকথা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না? কথাটা বলে আঙ্গুলের করগুনে সারফারাজ হিসাব করে বের করলো রূপকথার বর্তমান বয়স। এরপর হাত উঁচিয়ে নিজের কোমরের নিচ থেকে মাপে পেট সমান নাকি বুক সমান। আচ্ছা, রূপকথা আমাকে মনে রেখেছে? আমাকে দেখলে চিনতে পারবে এখন? না না, কি ভাবছি আমি? ওইটুকুন বাচ্চা থোড়াই মনে রেখেছে আমাকে। আমিও না কেমন বদ্ধ পাগল। হয়তো বুক সমান। সারফারাজ মনে মনে ভাবে একবার দেশে ফিরে রূপকথার সামনে গিয়ে দাঁড়াবে, পরক্ষণে নিজের মনকে শুধায়। যদি রূপকথা তোকে মনে রেখে জিজ্ঞেস করে আমায় ফেলে কোথায় গিয়েছিল সারফারাজ, তখন কি উত্তর দিবি তুই? রূপকথার প্রশ্নে সারফারাজের গলা শুকিয়ে আসে। কমিশনার নিশ্চয়ই রূপকথাকে ভালো রেখেছে। আগ বাড়িয়ে রূপকথার সামনে সারফারাজ যেতে চায় না। সবাই হয়তো এতদিনে সারফারাজ নামক খুনির কথা ভুলে গিয়েছে। অবশ্যই সব পাতি মাস্তানদের কেউ মনে রাখে না। সুফিয়ান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সারফারাজ। মানুষটা বড্ড ভালো, নইলে নিজের জান বাজি রেখে কেউ একজন খুনিকে বাঁচায়? একটা ধন্যবাদ দেওয়ার জন্য হলেও আপনার সাথে দেখা করতে চাই সুফিয়ান চৌধুরী, এবং খুব শীঘ্রই দেখা হবে আমাদের। ধীরে ধীরে ভর্তির সময় এগিয়ে এলো রূপকথা। সুফিয়ান চৌধুরীর কাছ থেকে রূপকথা কয়েকদিন একা থাকার অনুমতি নিয়েছে। ভদ্রলোক নিজেও স্পেস দিয়েছে রূপকথাকে। যদিও রূপকথার জন্য ঢাকা নতুন, এর আগে দু একবার ঘুরতে যাওয়া হয়েছে, কিন্তু রূপকথা সেভাবে ঢাকার কিছুই চেনে না। মেয়ের জন্য বড্ড চিন্তা হয় সুফিয়ান চৌধুরী, তবুও মেয়ের আবদার ফেলতে পারেননি তিনি। তাই শেষ পর্যন্ত ঠিক হলো সুফিয়ানের ছোট বোন শিউলির বাসায় থাকবে রূপকথা। শিউলির মেয়ে ন্যালিরও যেহেতু একই কলেজে চান্স হয়েছে, তাই আর চিন্তা করলো না সুফিয়ান। মেয়েকে নিয়ে তিনি ঢাকায় রেখে আসতে চাইলেন, কিন্তু এতেও বাদ সাধল রূপকথা। সুফিয়ানের কাছে আবদারের স্বরে বলল, একা একা অ্যাডভেঞ্চার হিসেবে রাতের ট্রেনে যেতে চাই পাপা, প্লিজ না করো না। তুমি যদি না করো তাহলে আমার মন খারাপ হবে, কিন্তু বলে দিলাম। কথাটা বলে সুফিয়ানের কোলে বিড়াল ছানার মতো গুটিয়ে রইল রূপকথা।
মেয়ের ঝলমলে চুলে হাত বুলিয়ে সুফিয়ান বলে উঠল। একটা লিস্ট কেবিনে করে যা। বাবার সম্মতি পেয়ে রূপকথা সুফিয়ানের পেটে চিমটি কেটে বলল, ইউ আর গ্রেট পাপা, এত সহজেই রাজি হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি। কথাটা বলে আবারও সুফিয়ানের কোমর জড়িয়ে শুয়ে রইল রূপকথা। সন্ধ্যা স্ন্যাক্স নিয়ে একটু পর হাজির হলেন রেখা। বাপ মেয়ের খুনসুটিতে প্রশস্ত হেসে শুধালেন, কি পরিকল্পনা হচ্ছে বাপ মেয়ে মিলে? একটা পাকোড়া তুলে নিয়ে অল্প ফু দিয়ে খেতে খেতে রূপকথা বলল, সিক্রেট মিশন নিয়ে আলাপ হচ্ছে মা। তা কি সিক্রেট? পাপা আমাকে একা একা ঢাকা পাঠাতে রাজি হয়েছে। রূপকথার খুশিতে বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করলেন রেখা। মেয়েটা চলে গেলে তিনি কিভাবে থাকবেন? মনের কষ্ট মনে চেপে মুখে সামান্য ভাব পর্যন্ত বের করলেন না রেখা, শুধু মলিন হেসে বললেন, বেশ তো। সুফিয়ান স্ত্রীর মলিন মুখশ্রী খেয়াল করে বলে উঠলেন, আমরাও মাস 2 পর ঢাকায় শিফট হব রেখা। অলরেডি আবেদন করেছি। এখানকার দায়িত্ব নতুন কমিশনারকে না বুঝিয়ে যেতে পারবো না, তাই এই দেরি আর কি। পরের দিন সকালে খুব ভোরে উঠে গেল রূপকথা। বিশেষ এক কাজের জন্য আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সে। সুফিয়ান বা রেখা কেউ এখনো ওঠেনি। রূপকথা সেই সুযোগে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসে হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠা কুলসুমের সঙ্গে দেখা হয়ে গেল তার। আর মোড়া ভেঙে দু চোখ কষলে কুলসুম শুধালো। ভেবাচাকা খেয়ে গেল রূপকথা, মুখে মেখে হাসি ঝুলিয়ে বলল, বাইরে মর্নিং ওয়ার্কে। মর্নিং ওয়াকের নাম শুনে চোখ মুখ বাঁকালো কুলসুম। যেই মানুষের শরীরে একরতি মাংস নেই তার আবার মর্নিং ফর্নিং। কুলসুমের উত্তরের ভরসায় দাঁড়ালো না রূপকথা। হনহন করে পা ফেলে বাইরে বেরিয়ে গেল। কুলসুম রূপকথা যাবার পানে তাকিয়ে বলে ওঠে, ফাঁকা রাস্তায় কোনো রিক্সা বা সিএনজির কিচ্ছুটি দেখা পেল না রূপকথা। দীর্ঘ সময় হাঁটার পর একটা ব্যাটারি চালিত অটো রিক্সা পেল। ভাগ্য যেন সামান্য প্রসন্ন। রিক্সাওয়ালাকে হাঁক ছেড়ে ডেকে রূপকথা শুধালো, সুভান গঙের হাভেলিতে যাবেন? সুভানগঙ্গের নাম শুনে রিক্সাওয়ালার মুখে রং ফ্যাকাশে হলো, কিন্তু মোটা ভাড়ার আশায় রাজি হলো। কাল বিলম্ব না করে রূপকথা চেপে বসতেই হাওয়ার বেগে চলতে লাগলো রিক্সা। আধা ঘন্টা পর রূপকথা সুভানগঙ্গের হাভেলিতে পৌঁছালো। এরপর রিক্সা থেকে নেমে বলে উঠল, আপনি এখনই দাঁড়ান, আমি যাবো আর আসবো। রিক্সাওয়ালা ঘাড় কাত করে সম্মতি জানাতেই ভেতরের দিকে ছুটল রূপকথা। প্রকাণ্ড হাভেলির শ্যাওলা পড়া উঠোনে দাঁড়িয়ে ছলছল করে উঠল রূপকথার চোখ জোড়া। দুতলা বিশিষ্ট অভিজাত্য ভরা বাড়িটি আজ কেবল ধুলো ময়লা আগাছার সাথে শ্যাওলার দখলে। বখাটে ছেলে পেলের আড্ডা জমে রাতের বেলা এখানে। ভাঙা মদের বোতল, সিরিঞ্জ আর সিগারেটের ফিল্টার এর তার ছাপ স্পষ্ট। বাড়ির পাশ ঘেঁষে বাবলা গাছটা এখনো স্বয়ং দম্ভ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঝোপঝাড় আর ময়লার স্তূপ মারিয়ে ভীতিহীন ভিতরে প্রবেশ করলো রূপকথা। কাঠের দরজা জানালাগুলো ওই পোকা খেয়ে নিয়েছে, তাই কৃত্রিমভাবে আলোকিত করার কোনো দরকার পড়ছে না। একে একে সিঁড়ির ধাপ মারিয়ে সারফারাজের ঘরে প্রবেশ করলো সে। ঘরের ভেতরের সিমেন্ট উঠে চটচটে হয়ে আছে। ভাঙা একটা বিছানা অনাদরে পড়ে রয়েছে এক কোণে। তার নিচে ছোট্ট একটা স্টিলের ট্রাঙ্ক, সেটাও বৃষ্টির জলে আর স্যাঁতস্যাঁতে মেঝেতে থাকতে থাকতে জং ধরে গিয়েছে। ঘরটিতে আর কিছুই নেই, হয়তো চোর এসে নিয়ে গেছে। এমন জনমানবহীন ফাঁকা বাড়িতে কেউ কিছু ফেলে রাখে নাকি? আগ্রহবশত হাঁটু মুড়ে মেঝেতে বসে সেই ট্রাঙ্ক টেনে বার করলো রূপকথা। তালাহীন ভঙ্গুর ট্রাঙ্ক খুলতে সময় লাগলো না তার। ট্রাঙ্ক খুলতে ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বের হলো, সেই সাথে তেলাপোকার দল। ট্রাঙ্কের ভেতরে শক্ত পলিথিনে মোড়ানো কিছু কাপড় দেখতে পেল রূপকথা, যেগুলো ভাঙা খাটের উপর রেখে আরও কিছু খুঁজলো। উল্টে পাল্টে ট্রাঙ্ক নাড়াচাড়া করতে একটা ছোট বাক্স বেরিয়ে এলো। উৎসুক হয়ে সেই বাক্স খুলতে লেমিনেটিং করা ছবি বেরিয়ে এলো একখানা। ছবিটা এখনো অক্ষত আছে, সামান্য নষ্টও হয়নি। ছবিটি কোনো আর্মি দম্পতির। আর্মি লোকের পোশাকের ব্যাজে তার পদ স্পষ্ট প্রমাণিত হচ্ছে। কোনো উচ্চপদস্থ অফিসার তো বটেই, মাঝে একটা হাসি খুশি ছেলে, তার পাশে অনন্য সুন্দরী এক মহিলা। টানা টানা চোখ আর খাড়া নাক মহিলা সৌন্দর্য বর্ধন করেছে হাজার গুণ। ছবিটা আরেকটু কাছে এনে দেখতেই সাদা আকাশে মিশেলে চোখ জোড়া নজরে এলো রূপকথার। অল্প হেসে রূপকথা বলল, সারফারাজের ছোটবেলার ছবি। ছবিটা উল্টাতে পেছনে একটা ঠিকানা নজরে এলো। ঠিকানাটা ঢাকার। রূপকথা তপ্ত শ্বাস ছেড়ে কাপড়ের ব্যাগ আর ছবিটা নিয়ে উঠে দাঁড়ালো। এরপর হাতে করে আনা রং পেন্সিল দিয়ে মসৃণ দেয়াল খুঁজে তাতে লিখলো, রূপকথা, ঢাকা মেডিকেল কলেজ, সেক্রেটারিয়েট রোড, ঢাকা। এরপর ছোট করে লিখলো, তোমার বেড়ানো শেষ হলে একবার এই ঠিকানায় এসো সারফারাজ। তোমার অপেক্ষায় আগের ঠিকানাতেই এতগুলো বছর ছিলাম, তুমি আসোনি, বাধ্য হয়ে ঠিকানা পাল্টাতে হলো। ক্যালিফোর্নিয়ায় আজকের ওয়েদার ভারী মিষ্টি, মৃদু মন্দ উষ্ণ রোদ, সেই সাথে ঝকঝকে আকাশ।
থেকে থেকে শিশিরের বাতাস গায়ে লাগছে। ফকফকে রোদের আলোয় সারফারাজের ঘুম একটু আগে ভাগেই ভাঙল। চোখ বন্ধ রেখে লম্বা শ্বাস টানল সারফারাজ। এরপর ছোট ছোট চোখ করে পুরো কক্ষ জুড়ে নজর বুলালো। লিটিল অ্যাঞ্জেলোকে কোথাও দেখা গেল না। হয়তো ইয়ার্ডে ঘোরাঘুরি করছে, নয়তো প্রজাপতির দলের পিছু পিছু ছুটছে। গায়ের সাদা কমফোর্টারটা দুই হাতে ঠেলে সরিয়ে উঠে বসলো সারফারাজ। মাথাটা কেমন ভারী হয়ে আছে। ঝলমলে চুলগুলো দুই হাতে মুঠি পাকিয়ে টেনে ধরে কিছুক্ষণ চোখ বুজে রইল সে। এরপর হাই তুলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বেডসাইড টেবিলের উপরে থাকা ঘড়িতে সামান্য নজর বুলালো। 8:30 বাজে। অ্যালার্ম বাজার আগে ঘুম ভেঙেছে। এক হাতে কপাল স্লাইড করতে করতে ঘড়ির অ্যালার্ম বন্ধ করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। গায়ে একটা বাথরব জড়িয়ে ফেললো মিনিট 20 পর। এরপর গায়ে একটা হাতবিহীন নেভি ব্লু স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার পরে কিচেনে ছুটলো। ধরা মাথায় ফ্রিজ হাতড়ে কিছু নাস্তা বের করে চুলা ধরাতে ব্যস্ত হলো সারফারাজ। এমন সময় অভিরূপের গলা পাওয়া গেল। হাতে ধোয়া ওঠা গরম কফি মগে চুমুক দিতে দিতে বিজ্ঞান ন্যায় বলে উঠল, বয়স তো আর কম হলো না, একটা বিয়ে করে ফেল। অ্যাটলিস্ট সকালবেলা গরম খাবার খেতে পারবি, সেই সাথে জংডার মেশিনের একটু খাতির যত্ন হবে আর কি। সকাল সকাল মুখ খারাপ করতে ইচ্ছে হলো না সারফারাজের। সারফারাজ অভিরূপের কথা তোয়াক্কা না করে নিজের কাজে ব্যস্ত হলো। কিন্তু অভিরূপ কি থামার পাত্র? সে আয়েশ করে লিভিং রুমে সোফায় বসে বলে উঠল, তা মেশিনখানা আছে নাকি শীতের চোটে বিকল হয়ে গেছে? হাতের পাউরুটিগুলো টোস্টারে ঢুকিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে অভিরূপের সামনে এসে দাঁড়ালো সারফারাজ। এরপর ছোট ছোট চোখ করে অভিরূপের পানে তাকিয়ে খপ করে অভিরূপের হাত ধরে মোটা গলায় বলে উঠল, মেশিন বিকল নাকি সচল? চল তোকে দেখাই। বাট তুই চোট কোলাতে পারবি তো? সারফারাজের এহেন ভয়ানক কথায় ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে অভিরূপ বলে উঠল, চি 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 চি, শেষ পর্যন্ত এত দূরে গিয়ে ঠেকছে তোর অধপতন, সে শিখনা ছেলে মানুষের প্রতি তোর আকর্ষণ। এমনিতেই মাথায় যন্ত্রণা, তার উপর অভিরূপের বাজে বকাবকিতে চুপ করতে থাকতে পারল না সারফারাজ। দাঁতে দাঁত চেপে বলল, শাওয়ার নাতি মেশিনে তেল দাও। আমার মেশিন নিয়ে তো চিন্তা করতে হবে না, আমার সব ঠিক আছে রে। সারফারাজের মুখের গালি শুনে কিটকিটিয়ে হেসে অভিরূপ বলে উঠল, গালি ছাড়া কফিটা কেমন পানসে লাগছিল, একটু চিনি যোগ করলাম আর কি। ডোন্ট বি অ্যাংরি, ওকে? কথাটা বলে আরেক দফা হেসে চট করে বলে উঠল, বাই দ্য ওয়ে, ব্লাইন্ড ডেটে যাবি? অ্যাটলিস্ট একটা প্রেম কর। মেয়ে মানুষহীন জীবনের কোনো দাম আছে? টোস্টার থেকে পাউরুটি টোস্ট বের করতে করতে সারফারাজ শুধালো, নিজে কেন করছিস না? অন্যের ঘরে বিপদ চাপানোর জন্য এত তোলা কিসের? কফিতে লম্বা চুমুক দিয়ে অভিরূপ বলে উঠল, তোকে দিয়ে এক্সপেরিমেন্ট চালাতে চাচ্ছি। তুই ট্রায়াল দিয়ে দেখা শেষ করলে আমি একটু করবো আর কি, ওই প্রেম টেম। গ্লাসে দুধ ঢালতে ঢালতে সারফারাজ ব্যস্ত গলায় বলল, মেয়ে মানুষে আমার ইন্টারেস্ট নেই। কেন নেই? তুই কি যা ভাবছিস তা মোটেও নেই। যদি এমন ভাবনা আর ভাবছিস তবে ঝুলে পিটাবো রে। প্রসঙ্গ পাল্টে অভিরূপ বলল, বাঙালি মেয়ে বিয়ে করবে সেটাও আছে? সারফারাজ তপ্ত শ্বাস ফেলে বলল, নাও আই এম নট রেডি ফর ম্যারেজ। অ্যান্ড ওয়ান থিং, আমার বিয়ে নিয়ে তোর এত হেডেক হচ্ছে কেন? বিকজ আমি তোর এহেন এলোমেলো লাইফ লিডিং সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে তোর মন থেকে দয়া মায়া ভালোবাসা সব উঠে যাচ্ছে, তুই নির্দয় হয়ে যাচ্ছিস। জীবনে নতুন কেউ এলে তোর লাগাম ধরতে পারবে। অ্যান্ড ফাইনালি আমি তোকে নিয়ে ভয় পাচ্ছি। কদিন ধরে চিনিস আমায়? 9 বছর। 9 বছরে এত ভালোবাসা? সারফারাজ, তোকে দেখলে মানুষ দৌড়ে পালায়, তোর চোখ দেখলে মানুষ প্রাণের মায়া তোর পায়ে লুটিয়ে পড়ে। তুই একটা নিষ্ঠুর মানব। বিধাতা তোকে এত সুদর্শন করে গড়ে তুলেছেন এমন শয়তান হবার জন্য? শান্ত ভঙ্গিতে টোস্ট চিবুতে চিবুতে সারফারাজ বলল, আমি কোনো ভালো মানুষের প্রাণ নিইনি অভি, তাই এসব জ্ঞান দেওয়া বন্ধ কর, নয়তো সকাল সকাল মেজাজ বিগড়ে যাবে একদম। একটা মানুষের জীবন কেড়ে নেওয়া চারটিখানি কথা নয়, এইসব ছেড়ে দে। বিগ রিকোয়েস্ট ফর ইউ। খাওয়া বন্ধ করে ধাক্কা দিয়ে টোস্টের প্লেট সরিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল সারফারাজ। এরপর শান্ত গলায় বলল, তোকে বাঁচানোর জন্য যখন 4টে মানুষের প্রাণ নিলাম তখন এই নীতিবাক্য কোথায় ছিল তোর? তখন কেন বললি না ভাই ঈদের হাতে আমার মৃত্যু হোক, তবু এতে মারবেন না? তখন বলিস না কেন? কেন যে অপরিচিত হয় আপনি আমার জন্য মানুষের প্রাণ নিচ্ছেন কেন? হুদাই অ্যানসার মি। ও নিজের যান ভিক্ষা পাওয়ার জন্য খুশিতে, তাই না?
সারফারাজের উঁচু গলায় অভিরূপ মাথা নিচু করে ফেলল। সারফারাজ সত্যি বলেছে, সেদিন রাতে সারফারাজ না থাকলে অভিরূপ আজ এত সুন্দর পৃথিবী দেখার জন্য বেঁচে থাকতো না। তার জীবন ওই দিনই থেমে যেত। সারফারাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্যালিফোর্নিয়ার ভয়ানক গ্যাং লিডার ব্রুনোর হাত থেকে বাঁচিয়েছিল অভিরূপকে। অপরাধ ছিল খুবই নগণ্য। না জেনে ব্রুনোর চোখ রেখেছিল অভিরূপ। চোখ রেখেছিল বললে ভুল হবে। ব্রুনোর চোখে অদ্ভুত ট্যাটু দেখে উৎসাহ নিয়ে সেটাই মনোযোগ সহকারে দেখছিল অভিরূপ। ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল এই দেশে সে। একদিন সন্ধ্যার পর নিজের ডরমিটরি থেকে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিল। এরপর রাস্তা ভুলে এলোমেলো গলিতে হারিয়ে যায়। অভিরূপ জানতো না এই গলির আলাদা মালিক আছে। এটাই তার ভুল। নিজের অজ্ঞতা বুঝতে না পেরে অমন অদ্ভুত মানুষকে বিস্ময়ে ভরা চোখ নিয়ে দেখছিল অভিরূপ। অভিরূপের দৃষ্টি অনুসরণ করে ক্রুড় হেসে এগিয়ে আসে ব্রুনো। কোনো সতর্ক বার্তা বা থ্রেট না দিয়ে অভিরূপের চুলের ঝুঁটি চেপে ধরে ফ্যাসফ্যাসে গর্জন ভরা কণ্ঠে বলে ওঠে। কথাটা বলেই নিজের সহযোগীদের ডেকে ওঠে ছেলেটির কথায় অভিরূপের প্রাণ পাখি উড়ে যাবার অবস্থায়। মুহূর্তে আরো 3 জন ছেলে এসে ঘিরে ধরে অভিরূপকে। ভয়ে নিজের অপরাধ না বুঝেও সমানে ক্ষমা চায় অভিরূপ। বারবার জিজ্ঞাসা করে তার অপরাধ কি, কিন্তু ছেলেগুলো যেন কানেই তুলল না অভিরূপের কথা। তারা নিজেদের মতো রাস্তায় ফেলে কুকুরের মতো আঘাত করতে থাকে অভিরূপকে। অভিরূপ যখন রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো, ঠিক সেই মুহূর্তে সারফারাজ এসে বাঁচিয়েছিল তাকে। যেমন তেমন করে নয়, 4টে ছেলের নৃশংস মৃত্যুর বিনিময়ে বাঁচাতে পেরেছিল অভিরূপকে। শুধু কি তাই, লম্বা চওড়া অভিরূপকে কাঁধে তুলে এনে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল। চিকিৎসা পর্যন্ত করিয়েছে সে। এরপর অভিরূপ ভয়ে আর নিজের ডরমিটরিতে ফিরে যায়নি, এখানেই থেকে গেছে। শুনেছে সারফারাজের জীবনের কাহিনী। সারফারাজের সাথে সেও ব্যথিত হয়েছে। ধীরে ধীরে কবে যেন সারফারাজের ডান হাত হয়ে গেল সে। সারফারাজ প্রথমে একজন ভাড়াটে খুনি ছিল, মোটা টাকার বিনিময়ে মানুষের প্রাণ নিত। এভাবে রাতারাতি বহু টাকার মালিক হয়ে যায় সে। সেই টাকা দিয়ে বিভিন্ন ড্রাগস আর মানুষের অর্গান নিয়ে বিজনেস শুরু করে। কালো ও কারবারিতে মোটামুটি আঙ্গুল ফুলে কলা গাছ তার। কয়েক বছরের ব্যবধানে ক্যালিফোর্নিয়ার সেরা বিজনেসম্যান তালিকায় নাম লিখিয়েছে সে। সকলে সারফারাজকে একজন সফল ডায়মন্ড ব্যবসায়ী হিসেবে চিনে জানে, কিন্তু ভেতরে এহেন ভয়ানক নিগুড়ো খবর সকলের অজানা। নিজের অবৈধ কার্যের সাথে নাম পরিচয় পাল্টে সারফারাজ শাহজাইন থেকে হয়েছে জাগুয়ার। কখনো কেউ দেখেনি জাগুয়ার নামক মানুষটি দেখতে কেমন, কিন্তু যার মৃত্যু তার হাতে হয়েছে সেই মানুষটি হয়তো করুণ নজরে অস্ফুট স্বরে আওড়াতে পেরেছে সারফারাজ নামটি। ওই ভয়ানক চোখের সামনে যে স্বেচ্ছায় পড়েছে তার ইহকালে সমস্ত খেলা সাঙ্গ হয়েছে। চোখের নিচে ভয়ানক 3টা টিয়ার ড্রপস মানুষের শীতল হৃদয় কাঁপন তুলে দেয়। ধারকান বেড়ে তেজ হয়ে হাজারো গুণ। যারা এই ট্যাটুর মানে জানে তারা দৌড়ে পালাতে চায়, কিন্তু হিংস্র জাগুয়ারের থেকে পালানো কি এতই সহজ? নিজের চূড়ান্ত নির্দয়তা প্রকাশ করে সেই মানুষটিকে দুনিয়া ছাড়া করে সারফারাজ। এত হিংস্রতা দমানোর জন্যে কাউকে প্রয়োজন, কিন্তু সেই মানুষটি কোথায়? অভিরূপের ভাবনার মাঝে খাওয়া শেষ করে পোশাক পাল্টে বেরিয়ে এলো সারফারাজ। হাতে গলফ ক্লাব, সাদা পোশাক আর একটা ব্যাকপ্যাক। হাতের গলফ ক্লাব দিয়ে অভিরূপের কাঁধে গুঁতো দিয়ে চিন্তার জগৎ থেকে অভিরূপকে বের করে আনলো সারফারাজ। অভিরূপ হকচকিয়ে সামনে তাকাতেই সারফারাজ বলল, খুব সুন্দর ওয়েদার, চল গল্প করছে, একটু চিল করা যাক। অভিরূপ মাথা ঝাঁকে সম্মতি প্রকাশ করে নিঃশব্দে উঠে দাঁড়ালো। এরপর চলতে চলতে বলল, আগামী সপ্তাহে তোর ফ্লাইট, সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, আমিও যাব। অনেকদিন মা বাবার সাথে দেখা হয় না। অভিরূপের মুখে মা বাবার নাম শুনে হাঁটা থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সারফারাজ। এরপর মনে মনে বলল, তুমি কি বেঁচে আছো আম্মু? কেউ তোমাকে খুঁজে পেল না? তবে কোথায় কি নির্দেশ হলে তুমি? সন্ধ্যার পরপর ডিউটি থেকে ক্লান্ত ভঙ্গিতে বাড়ি ফিরলেন সুফিয়ান চৌধুরী। আজকাল প্রচুর চাপ যাচ্ছে। সামনে ইলেকশন। সেই ইলেকশনকে কেন্দ্র করে প্রতিটা জায়গায় মারপিট ভাঙচুর হচ্ছে। পুলিশ পর্যন্ত তাদের থামাতে ব্যর্থ হচ্ছে। এদিকে উপরমহল থেকে চাপের উপর চাপ। সব মিলিয়ে রুদ্ধশ্বাস অবস্থা। সুফিয়ান ঘরে ঢুকে মেয়ের খোঁজ করলেন। নিজ ঘরে সারফারাজের পরিবারের ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল রূপকথা। সুফিয়ানের ডাক পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। এরপর এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে বলে উঠল, অনেক ব্যস্ত ছিলে পাপা? ঢকঢক করে পুরো জল সাবার করে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, আর বলিস না, এই দেশের সব মানুষ পাগল। এরপর থানায় কি হলো তার পুরোটাই মেয়েকে বললেন। রূপকথা বড় বড় চোখ করে সেসব শুনল। সুফিয়ান গায়ের ইউনিফর্ম খুলতে খুলতে ব্যস্ত গলায় বললেন, তোর টিকিট কেটে ফেলেছি। কবে টিকিট কাটলে? 19 তারিখ। রাতের টিকিট কেটেছো তো নাকি? হ্যাঁ রে বাবা, রাত 11:30টায়। একা একা জার্নির খুশিতে এক প্রকার লাফিয়ে উঠল রূপকথা। এরপর হঠাৎ সারফারাজের ছবির পেছনের ঠিকানার কথা মনে পড়ল তার। কিছুটা উৎসুক আর ভাবুক হয়ে শুধালো, মেডিকেল কলেজ থেকে রামপুরা কত দূর বাবা? বেসিনে হাত ধুতে ধুতে সুফিয়ান চৌধুরী বললেন, বেশি দূর নয়। কেন?
এমনি জিজ্ঞেস করলাম। কথাটা বলে আর দাঁড়ালো না রূপকথা। তরতর করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। এরপর মনে মনে বলে উঠল, একবার এই ঠিকানায় গিয়ে খোঁজ করব। মনে মনে কথাটা বলে নিজের ফোন হাতে নিল রূপকথা। লম্বা সময় পড়ে আছে হাতের মুঠোয়। আপাতত পড়াশোনা নেই। ইউটিউবে বিভিন্ন রান্নার রেসিপি, ফেসবুকিং আর ঢাকার বিভিন্ন দর্শনার্থী স্থানে রিভিউ দেখে কেটে যাচ্ছে তার দিনকাল। সবকিছু অলস অলস লাগে কেমন যেন। অলস সন্ধ্যার বোরিংনেস কাটাতে ফেসবুকে ঢু মারল রূপকথা। বিছানায় আরাম করে শুয়ে পায়ের উপর পা তুলে স্ক্রলিং করতে লাগলো একের পর এক। হঠাৎ এক উদ্ভট ফেসবুক আইডি নজর কাড়ল তার। কয়েকদিন ধরে আইডিটা তার নিউজ ফিডে পিপুল ইউ মে নোতে স্থান দখল করে বসে আছে। কিন্তু আশ্চর্য হলেও তার সত্যি রূপকথা এমন প্রোফাইলওয়ালা মানুষকে চিনে না, চিনতে চায় না। নামটাও কেমন উদ্ভট, ডেভিল কিং। প্রোফাইলটাতে একটু গুতগুতি করার খায়েশ হলো রূপকথার। শয়তান নাড়া দেওয়া যাকে বলে। প্রোফাইল ঘেটে মোট 7 জন মেয়ে, 3 জন ছেলে পেল। মেয়েগুলোর পোশাক আশাক আস্তাগফিরুল্লাহ মার্কা ঠেকলো রূপকথার কাছে। মিনিট দুয়েক সেই আইডিতে ঘোরাঘুরি করে রূপকথা বুঝলো নিউ খোলা হয়েছে। ছেলেটা বিদেশি, ঠিকানা বিজনেস এরিয়া, সব দেশের বাইরের। আর একটু ঘাটাঘাটি করে রূপকথা টুক করে একটা মেসেজ ড্রপ করলো বাংলায়। মিস্টার ডেভিল, আরেকবার আপনার এই উদ্ভট ছবিওয়ালা প্রোফাইল আমার নিউজ ফিডে আসলে আপনার সবগুলো দাঁত একটা একটা করে ভেঙে দিব আমি। মেসেজটা লিখে রূপকথা মনে মনে হাসলো। বিদেশি বেটা বুঝবে না কি লিখেছে, তাই মনস্থির করলো ইংলিশে লিখবে। সেম মেসেজ। ফোন হাতে নিয়ে আবার সেই ইনবক্সে ঢুকতে কপাল কুঁচকে এলো। তার লোকটি ইতিমধ্যে তার মেসেজ দেখে ফেলেছে এবং কিছু লেখার ট্রাই করছে। রূপকথা নিজের মেসেজখানা লিখার আগে ওপাশ থেকে উত্তর এলো। ওপস, রিয়েলি? অবাক হয়ে রূপকথা অবাকের ইমোজি সেন্ড করলো। সাথে সাথে চোখ টিপের ইমোজি ফেরত এলো। রূপকথা বিরক্তি নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।